ওয়েলকাম টু কাজল সিভিল সার্ভিস একাডেমি। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি সাবজেক্টের প্রথম স্কুলটা আলোচনা করে দিচ্ছি। এর সাথে সাথে আমি বলে রাখি, তোমরা যারা 26 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি এবিটিএর অবশ্যই টেস্ট পেপারগুলোর জিওগ্রাফি পার্টটা কিন্তু সলিউশন করে দিব। এর সাথে সাথে খুব তাড়াতাড়ি মাধ্যমিক পরীক্ষার সাজেশন, জিওগ্রাফি সাজেশন, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটির সঙ্গে থাকবে, তার সাথে সাথে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য আমার প্রথম ভিডিও। অবশ্যই তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে, দেখো মাধ্যমিক পরীক্ষাতে আমরা তো সিলেবাস প্যাটার্ন সবাই কম বেশি জানি। প্রথমে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। ওকে, এমসিকিউ প্রশ্ন প্রথমে কি আছে দেখো, তাহলে এটা এবিটিএ টেস্ট পেপারের প্রথম স্কুল জিওগ্রাফি সাবজেক্ট, তার সলিউশন আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ওকে, প্রথমে দেখো আছে এমসিকিউ আছে, 14টা এমসিকিউ করতে হয়। প্রথম প্রশ্ন আছে দেখো, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপের নাম কি? তাহলে প্রথমে অবরোহণ, আরোহণ, পর্যায়ন, এই জিনিসগুলো অবশ্যই তোমরা পড়েছো, সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে। ঠিক আছে, দেখো আরোহণ মানে কি বলেছিলাম, যে আরোহণ মানে হচ্ছে নিম্নভূমিতে যখন ক্ষয়জাত পদার্থগুলো জমা হবে, জমা হয়ে হয়ে নিম্নভূমির উচ্চতা যখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেটাকে বলা হয় আরোহণ। আর উচ্চভূমি ক্ষয় পেয়ে পেয়ে যখন তার উচ্চতাটা কমতে থাকবে, সেটাকে বলা হবে অবরোহণ। আর উচ্চভূমি ক্ষয় পেয়ে নিচু হলো আর নিম্নভূমি সঞ্চয় হয়ে উঁচু হলো, তার ফলে দুটোর মধ্যে যখন সমতলীকরণ হবে, তখন সেটাকে বলা হবে পর্যায়ন। ওকে, তাহলে এখানে যেটা প্রশ্ন দিয়েছে যে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপের নাম কি, বলছে গিরিখাত। এটা তো ক্ষয়জাত ভূমিরূপ, তাই না? তাহলে এটা হচ্ছে অবরোহণজাত ভূমিরূপ, আরোহণজাত ভূমিরূপ কিন্তু না। রসেমতানে, এটা কি না, এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, বালিয়ারি, এটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এটার সঠিক উত্তর হবে কি, সি নম্বর বালিয়ারি, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, আর লাস্ট আছে ঘ, গৌড়। গৌড়টা কি, এটা বায়ুর কিন্তু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে আমাদের কি খুঁজতে হবে, বলেছে আরোহণ, তার মানে সঞ্চয়জাত ভূমিরূপ কোনটা, সেটাই হবে সঠিক উত্তর। ওকে, চলো 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ইনশেলবার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে, মন রাখবে, ইনশেলবার্জ ক্ষয় পেয়ে যদি গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, তখন সেটাকে বলা হবে বোর্নহার্ড। ঠিক আছে, তাহলে ইনশেলবার্জটা কি, ইনশেলবার্জ হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া একটা ভূমিরূপ। ঠিক আছে, এবং এটা যদি আমরা অন্যভাবে বলি, তাহলে মরু অঞ্চলেও কিন্তু ক্ষয়চক্র হয়। তাহলে মরুভূমিতে ক্ষয়চক্রের ফলে তৈরি হওয়া একটা ভূমিরূপ, যেটা একদম লাস্ট পর্যায়ে দেখতে পাওয়া যায়, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো, ইনশেলবার্জ বলবো। সেই ইনশেলবার্জটা যদি ক্ষয় পেয়ে আর একটু ছোটো হয়, সেটাকে বলা হবে টর। এবং সেটা যদি আর একটু ছোটো হয় এবং সেটা যদি গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, সেটাকে বলা হবে বোর্নহার্ড। ওকে, এবং এই বোর্নহার্ড ক্ষয় পেয়ে পেয়ে যদি আরও ছোটো হয়ে অনেকটা বোল্ডারের মতো হয়, তখন সেটাকে আমরা বলবো কিন্তু ক্যাসেল কপিচ। ওকে, তাহলে এখানে যেগুলো আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট টার্ম, প্রত্যেকটা ইম্পর্টেন্ট অপশন। ওকে, কিন্তু এটার উত্তর কী হবে, বোর্নহার্ড হবে সঠিক উত্তর। ওকে, 3 নম্বর প্রশ্নটা ছিল দেখো, 3 নম্বর বলেছে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু। ঠিক আছে, তাহলে মকরীয় উচ্চচাপ আর হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, উচ্চচাপ বলয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা ধরো পৃথিবী, মাঝখান দিয়ে আছে নিরক্ষরেখা, এর মান 0 ডিগ্রি। এইখানে আছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এখানে আছে মকরীয় উচ্চচাপ বলয়। প্রশ্ন কি দিয়েছে দেখো, বলছে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এখানে এই মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটা বায়ু, মনে রাখবে, এইভাবে প্রবাহিত হয়। মকরীয় উচ্চচাপ, এখানে একটা বায়ু, এখানে আছে হচ্ছে আয়ন বায়ু। ঠিক আছে, এদিকে যায় হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ু 2 প্রকার, একটা উত্তর পূর্ব আয়ন বায়ু আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা উত্তর পূর্ব আয়ন বায়ু, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আর এই মকরীয় উচ্চচাপ বা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে এইভাবে আর একটা বায়ু প্রবাহিত হয়, যেটাকে বলা হয় পশ্চিমা বায়ু। ওকে, আর এদিকে একটা এইভাবে বায়ু কিন্তু প্রবাহিত হয়, তার নাম কি, পশ্চিমা বায়ু। তাহলে এটা যেহেতু মকরীয় উচ্চচাপ বলয়, এখান থেকে এদিকে যেটা যাচ্ছে, সেটা জায়গাটার নাম দেখো কি বলছে, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ। তাহলে এইখানে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ একটা অঞ্চল আছে। তাহলে এইখান থেকে যে বায়ুটা এদিকে আসলো, তার নাম কি? একটা জিনিস মনে রাখবে, ভূগোলের ক্ষেত্রে বায়ু যেই দিক থেকে প্রবাহিত হয় সেই অনুসারে তার নাম হয়, এবং সমুদ্র স্রোত যার পাশ দিয়ে যায় সেই অনুসারে তার নাম হয়। অর্থাৎ সমুদ্র স্রোত কোন একটা দেশ বা কোনো একটা উপকূলের পাশ দিয়ে গেল, সেটাই তার নাম হয়ে যাবে। আর বায়ুটা কি হয়, বায়ু যে দিক থেকে আসে সেই অনুসারে তার নাম হয়। যদি বলি যে উত্তরে বাতাস, উত্তরে বাতাস মানে বাতাসটা উত্তর দিক থেকে আসছে। যদি বলি পশ্চিমা বাতাস, পশ্চিমা বায়ু, তার মানে কি বুঝতে হবে, মেনলি পশ্চিম দিক থেকে আসছে। কিন্তু কোনো বায়ু
পৃথিবীতে উত্তর থেকে দক্ষিণে যায় না বা পূর্ব থেকে পশ্চিমে যায় না, সামান্য কিন্তু ফেরেলের সূত্র অনুসারে বেঁকে যায়। ওকে, তো এই ক্ষেত্রে এই বায়ুটার কথা বলেছে, এই বায়ুটা কি উত্তর হবে? তো এটা দেখো উত্তর দিক থেকে আসছে আর এই সাইডটা কি পশ্চিম, তাই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু হবে সঠিক উত্তর। ওকে, তাই এটা কি উত্তর হবে? উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ক্লিয়ার? এরপরে আছে দেখো 4 নম্বর প্রশ্ন, 3/4 ভাগ মেঘাচ্ছন্ন যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয়। মনে রাখবে আকাশে মেঘের পরিমাণকে বোঝানোর জন্য বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন সংকেত ইউজ করা হয়ে থাকে। ওকে, আর মেঘের ঘনত্ব মাপা হয় কোন এককে? অক্টা এককে কিন্তু আকাশে মেঘের ঘনত্ব কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। ওকে, তো এখানে যেটা বলেছে দেখো 3/4, এটা সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, 3/4 অংশ কি আকাশ মেঘে ঢাকা। এটা কিন্তু মনে রাখবে সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা। সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা মানে হচ্ছে 8/8, আর 8/8কে কেটে দিলে কি হবে? 1। ওকে, আর এটা মনে রাখবে 1/8 ভাগ অংশ আকাশ মেঘে ঢাকা, আর এটা কি 1/2 অংশ হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু দেখবে দেখানো হয়ে থাকে। 5 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারত মহাসাগরের একটা উষ্ণ স্রোতের নাম। ভারত মহাসাগরে যেগুলো উষ্ণ স্রোত আছে, দেখো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত, এটা ভারত মহাসাগর আছে কিন্তু এটা শীতল স্রোত, তাহলে এটা কিন্তু উত্তর হবে না। কুরেশীয় স্রোত হচ্ছে জাপানে আছে, ঠিক আছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে আছে, এটা কিন্তু উষ্ণ স্রোত কিন্তু এটা ভারত মহাসাগরে নেই। আচ্ছা, এরপর চলো পেরু স্রোত হচ্ছে তোমার হচ্ছে আটলান্টিকে আছে, এটা শীতল স্রোত, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। একমাত্র ভারত মহাসাগর যেটা আছে আমরা নাম দেখে বুঝতে পারছি মৌসুমী স্রোত, এবং মৌসুমী স্রোত কি বলতো? এটা কিন্তু উষ্ণ স্রোত। ওকে, এর মৌসুমী স্রোত কিন্তু উষ্ণও হয়, আবার মৌসুমী স্রোত জেনারেলি উষ্ণ স্রোত, কিন্তু এটা ডিরেকশন চেঞ্জ হয়, 180 ডিগ্রি পর্যন্ত মৌসুমী স্রোত কিন্তু পরিবর্তন হয়। শীতকালে একদিক থেকে একদিকে যায় আর গ্রীষ্মকালে অন্য দিক থেকে অন্যদিকে প্রবাহিত হয়। ওকে, চলো 6 নম্বর। আচ্ছা, এই ভিডিওটি তোমরা যারা 27 সালে মাধ্যমিক দেবে, 2027 সালে, এই ভিডিওটি তাদেরকেও হেল্প করবে। ঠিক আছে, তোমরা ভিডিওটি দেখতে পারো যে কোন ধরনের প্রশ্ন হয়। তোমরা যখন মাধ্যমিকে উঠবে তারপর পড়ার সময় তোমরা যদি এই প্রশ্নগুলো একটু দেখো, তাহলে তোমাদের মনে একটা ধারণা তৈরি হবে কিভাবে কোশ্চেন হয়, কোন জায়গা থেকে কোশ্চেন হয়। ওকে, আর আমি প্রত্যেকটা কোশ্চেনকে যতটা পারছি অ্যানালাইসিস করছি। ভিডিওটি একটু বড় হলেও তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এইদিকে 6 নম্বর প্রশ্ন বলছে, একটি জোয়ার আর একটা ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? মনে রাখবে জোয়ার ভাটার মধ্যে একটা জোয়ার একটা ভাটা, এর মধ্যে ব্যবধান যেটা সেটা জেনারেলি 6 ঘন্টা 12 মিনিট হয়। ওকে, কিন্তু সম্পূর্ণ যেটা সময় সেটা লাগে 6 ঘন্টা 12 মিনিট এবং 11.25 সেকেন্ড। ওকে, চলো 7 নম্বর প্রশ্ন, ফ্লাই অ্যাশ মানে ছাই, ফ্লাই মানে যেগুলো উড়ে বেড়ায়। তো তাপবিদ্যুৎ কেন্দ্রে দেখবে ছাই কিছুটা উড়ে উড়ে চলে যায়, দূরে গিয়ে ঢিবি হয়, জমা হয়। এক কথায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইকেই বলা হয় ফ্লাই অ্যাশ। এই ফ্লাই অ্যাশ কিন্তু মনে রাখবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের গাছপালাতে কিন্তু গিয়ে পড়ে এবং গাছের কিন্তু ক্লোরোফিল নষ্ট হয়, ফল ফুল উৎপাদন কিন্তু ব্যাহত হয়, কিছু কিছু গাছ কিন্তু মারা যায়। ওকে, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যে আম চাষ, লিচু চাষ হয়, সেই চাষিরা কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছে বর্তমানে ফারাক্কার এনটিপিসি তাপবিদ্যুতের জন্য। কৃষি আছে সেখানে, এই যে ফ্লাই অ্যাশগুলো ছড়িয়ে পড়ছে এই জন্য। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্লাই অ্যাশ। এবং ফ্লাই অ্যাশ কী কাজে লাগে? ফ্লাই অ্যাশ কিন্তু সাধারণত বর্তমান সময়ে ইট বানাতে কাজে লাগছে, মানে ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি হচ্ছে। ওকে, পরের নাম্বার, তাহলে এটা কি হবে? তাপবিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য, মানে ভারতবর্ষের কোন রাজ্যের সাথে বিদেশি প্রতিবেশের সীমানা সবচেয়ে বেশি আছে? সেটার উত্তর হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রায় 2000 কিলোমিটারের উপরে কিন্তু সীমারেখা বাংলাদেশের সাথে আছে, তাই সর্বোচ্চ সীমানা কি হবে? বাংলাদেশ। ওকে, রাজ্য হিসাবে, ঠিক আছে, সর্বোচ্চ সীমানা আছে বাংলাদেশ। ওকে, আচ্ছা, চলো 9 নম্বর প্রশ্ন, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কি আছে? এই গোদাবরী আর কৃষ্ণাকে মনে রাখবে কেজি বেসিন বলা হয়, কেজি বেসিন। ওকে, তাহলে গোদাবরী আর কৃষ্ণার মাঝে যে দ্বীপটা আছে সেটাকে মনে রাখবে, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। ঠিক আছে, কি হবে এটা? না, এটা কোল্লেরু হ্রদ হবে। ওকে, সঠিক উত্তর কি হবে? ক, কোল্লেরু হ্রদ। ওকে, গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝের মধ্যে যে বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? সেটা হবে কোল্লেরু হ্রদ। ওকে, আচ্ছা, 10 নম্বর প্রশ্ন আছে দেখো, ভারতের কৃষ্ণ মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটা পদ্ধতি, মাটি সংরক্ষণের পদ্ধতি। ওকে, বলছে জলসেচ, এটা মাটি সংরক্ষণের কোনো পদ্ধতি না। ঝুম চাষ করলে মনে রাখবে মাটি সবচেয়ে বেশি ক্ষয় হয়। ফালি চাষ, পশুচারণেও কিন্তু মাটি ক্ষয় হয়। ফালি চাষ হচ্ছে এমন একটা চাষের পদ্ধতি যে চাষ করলে কিন্তু মাটি কি হয় বলতো? ক্ষয়টাকে রোধ করা সম্ভব। ওকে,
চলো 11 নম্বর যে প্রশ্ন আছে, দেখো 11 নম্বর প্রশ্ন আছে যে ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি। ভারতে মনে রাখবে যদি বলে সরকারি সবচেয়ে বড় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি, তাহলে সেটার কিন্তু উত্তর হয় ভিলাই। ওকে, আর যদি বলে বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সবচেয়ে বড় কোনটা, তাহলে সেটা হবে জামশেদপুরের টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1907 সালে কিন্তু এই টিস্কো তৈরি হয়। আর তোমার হচ্ছে মানে সরকারি সবচেয়ে বড় যদি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বলে, তাহলে তার উত্তর কী হবে, ভিলাই হবে। ঠিক আছে, এবং এর সাথে দুর্গাপুর মনে রাখবে, দুর্গাপুর ভারতের হচ্ছে একটা সবচেয়ে বড় শঙ্কর ইস্পাত কারখানা। ওকে, এটাও পরীক্ষায় শর্ট প্রশ্ন হয় যে ভারতের সবচেয়ে বড় শঙ্কর ইস্পাত কারখানার নাম কি, সেটা কিন্তু উত্তর হবে দুর্গাপুর। ওকে, 13 নম্বর প্রশ্ন, মোট 14টা এমসিকিউ থাকে, লাস্ট 13 নম্বর প্রশ্ন আর একটা আছে 14 নম্বর আছে, তাহলে আমাদের এমসিকিউটা কমপ্লিট হয়। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্যের নাম কি। 2011 সালের ডেটাটাই আমাদের পড়তে হচ্ছে, এই জন্য সর্বশেষ আদমশুমারি হয়েছে 2011 সালে। ওকে, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতা রাজ্যের নাম মনে রাখবে কেরালা। কেরালাতে মনে রাখবে 93.91% কিন্তু মানুষজন স্বাক্ষর সম্পূর্ণ মানে শিক্ষিত। ওকে, এবং সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য যদি বলে তাহলে উত্তর হয় তো বিহার। তাহলে সবচেয়ে বেশি স্বাক্ষর রাজ্য কেরালা, আর সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য সেটা হচ্ছে বিহার। ওকে, আর পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের সাক্ষরতার হার কত, সেটা মনে রাখবে 78.08%। ওকে, আর গোটা ভারতবর্ষের সাক্ষরতার হার কত ইন্ডিয়ার ক্ষেত্রে, গোটা ভারতের সাক্ষরতার হার মনে রাখবে 74.04%। ওকে, এই ডাটাগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে আসে, তোমরা অবশ্যই মনে রাখবে। লাস্ট নম্বর প্রশ্ন আছে, দেখো বলেছে রেডার। রেডার হলো একটা কি, এক প্যাসিভ সেন্সর, অ্যাক্টিভ সেন্সর, কৃত্রিম উপগ্রহ না ক্যামেরা। এই রেডার কিন্তু একটা অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ। ঠিক আছে, রেডার কি করে বলো তো, তরঙ্গ নির্দেশ করে, তরঙ্গ নিক্ষেপ করে বা তরঙ্গ নির্গত করে, তার ভিত্তিতে কোনো একটা জায়গার লোকেশন বা কোনো বস্তুর কিন্তু তারা অবস্থানকে জানতে পারে। ওকে, এই রেডার কিন্তু একটা অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ। ওকে, চলো তাহলে এমসিকিউ প্রশ্ন 14টা হয়ে গেল। আমরা কি আলোচনা করছি, আমরা এবিটিএ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের প্রথম প্রশ্নটা কিন্তু আমরা অ্যানালাইসিস করছি জিওগ্রাফির। আচ্ছা, খ বিভাগে কি আছে দেখো, এখানে শুদ্ধ অশুদ্ধ থাকে। শুদ্ধ হলে পাশে সু লিখবে, আর অশুদ্ধ হলে পাশে কি লিখবে না অ লিখবে। মোট কয়টা থাকে, 6টা থাকে 6 নম্বরে। এখানেও 6 পাওয়া যায়, আগে 14 নম্বর, এখানে 6 পাওয়া যায়। ঠিক আছে, ভূগোল মাধ্যমিক এমন একটা সাবজেক্ট যেটাতে 100তে 100 কিন্তু পাওয়া যায় আর্টসের সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, কিন্তু ইতিহাস, বাংলা, ইংরেজিতে এটাতেও 100তে 100 পায়, বাট স্টুডেন্টের সংখ্যাটা কম। কিন্তু জিওগ্রাফিতে অনেকেই 100তে 100 মার্কস তুলতে পারে। দেখো, অবঘর্ষ এবং উৎপাটন হলো হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি। ঠিক আছে, তাহলে এটা ঠিক না ভুল, এটা কিন্তু ঠিক, মানে এটা কি উত্তর হবে, শুদ্ধ হবে, সু। ওকে, তাহলে উৎপাটন আর অবঘর্ষ হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে হিমবাহ ক্ষয়কার্য করে। 2 নম্বর দেখো, লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়। ঠিক আছে, এটাও কিন্তু ঠিক প্রশ্ন, এটাও তাহলে কি হবে, শুদ্ধ হবে। ওকে, মনে রাখবে লানিনা যখন হয় ভারতে সেই বছর বন্যা হয়, আর এল নিনো যে বছর হয় ভারতে সেই বছর খরা তৈরি হয়। এটাকে জাস্ট মনে রাখো। আর প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে মনে রাখবে, তো ভারতে যদি খরা হয়, ভারতে যদি বন্যা হয়, তাহলে ওই প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, আমেরিকা যুক্তরাষ্ট্র আছে, উত্তর আর দক্ষিণ আমেরিকা, সেখানে তৈরি হয় খরা। ঠিক আছে, কখন হবে, লানিনাতে। আর লানিনা যদি হয় তাহলে গোটা পৃথিবীর জলবায়ু স্টেবল থাকে, কোনো পরিবর্তন হয় না, যেখানে যেরকম বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে সেরকম হয়। কিন্তু এল নিনো যখন হয় তখন রিভার্সাল হয়, গোটা পৃথিবীর জলবায়ুতে পরিবর্তন হয়। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে কি হয়, তখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, আর পশ্চিম উপকূলে কি হয়, খরা তৈরি হয়। অর্থাৎ যখন এল নিনো হয় তখন আমাদের ভারতেও কিন্তু খরা তৈরি হয়, আর যখন লা নিনা হয় তখন ভারতে কিন্তু বন্যা হয়ে থাকে। ওকে, চলো 3 নম্বর প্রশ্ন, মাদাগাস্কার আর মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত। এটা কিন্তু উত্তর হবে অশুদ্ধ। কেন অশুদ্ধ হবে, মাদাগাস্কার আর মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহের নাম হচ্ছে আগুলহা স্রোত। ওকে, তাই এখানে দিয়েছে কামচাটকা স্রোত, এটা কিন্তু অশুদ্ধ। আচ্ছা, স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, এটা কিন্তু শুদ্ধ। ঠিক আছে, তাহলে স্লাজ কি, শিল্প কলকারখানা থেকে নির্গত একটা তরল বর্জ্য পদার্থ। ওকে, দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি হয়। ঠিক আছে, উত্তর ভারতের তুলনায়
দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি হয়। এটা কিন্তু শুদ্ধ হবে। কেন শুদ্ধ হবে বলতো? উত্তর ভারতের নদীগুলো সব হিমালয় পর্বত থেকে তৈরি হয়েছে, বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে। তাই সেখান থেকে যে খাল বা ক্যানাল কাটা হবে, সেই ক্যানাল বা খালে সারা বছর জল থাকে। তাই সেগুলো কিন্তু কি বলেছে বলতো? নিত্যবহ খালের সংখ্যা বেশি। ওকে। আচ্ছা, চণ্ডীগড় একটা পরিকল্পিত শহর, এটা কিন্তু শুদ্ধ। এটা কি হবে না? শুদ্ধ হবে। চণ্ডীগড় একটা কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্যের রাজধানীও, সেটা কিন্তু একটা প্ল্যানিং টাউনের উদাহরণ। ঠিক আছে। আর এই চণ্ডীগড় তাহলে কি একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে পাঞ্জাব আর হরিয়ানা দুটো রাজ্যের রাজধানীও বটে। আর বর্তমানে ভারতবর্ষে 28টা রাজ্য আছে এবং 8টা আছে কেন্দ্রশাসিত অঞ্চল। এইগুলো পরীক্ষায় তোমাদের কিন্তু আসে। আচ্ছা, উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা এক থাকে না, এটা কিন্তু অশুদ্ধ। উপগ্রহ চিত্রের স্কেল নির্ভর করে উপগ্রহের স্যাটেলাইট যে আছে সেটা রেজলিউশন কেমন, কত উচ্চতায় আছে, দিনে ফটো তুলছে না রাতে ফটো তুলছে, সেটার উপর কিন্তু তার স্কেলটা নির্ভর করে বা চেঞ্জ হয়। তাহলে এটা কিন্তু উত্তর হবে, অশুদ্ধ হবে এর সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এরপর চলো শূন্যস্থান পূরণ। দেখো 6টা থাকে, এখানে 6 নম্বরে 6 নম্বর পাওয়া যায়। কি বলছে দেখো, প্লায়া হ্রদ উত্তর আমেরিকার ড্যাশ নামে পরিচিত। এটা মনে রাখবে শর্টস নামে পরিচিত। ঠিক আছে, এটাকে কি বলা হয়? শর্টস। তাহলে প্লায়া হ্রদ উত্তর আমেরিকাতে কি না? শর্টস নামে পরিচিত। ঠিক আছে, উত্তর আফ্রিকাতে এটা। হ্যাঁ। আচ্ছা, গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত। এটা মনে রাখবে হারমাট্টান নামে পরিচিত। হারমাট্টান। ঠিক আছে। তো গিনি উপকূলে এই যে একটা স্থানীয় বায়ু প্রবাহিত হয়, আফ্রিকাতে এটা আছে, তো সেটাকে কিন্তু বলা হয় হারমাট্টান। এই হারমাট্টানকেও কিন্তু বলা হয় ডক্টরস উইন্ড। পরীক্ষাতে এটাও প্রশ্ন আসে যে ডক্টর উইন্ডস কাকে বলা হয় না? হারমাট্টানকে বলা হয়। তো ওই মরুভূমি অঞ্চলে কী হয় বলতো? প্রচণ্ড উত্তপ্ত থাকে, উষ্ণতা বেশি থাকে। আর এই হারমাট্টান যখন প্রবাহিত হয় তখন জলবায়ুটা একটু আরামদায়ক হয়, মানুষ কিছুটা স্বস্তি পায়। এই জন্য হারমাট্টানকে কি বলা হয় না? ডক্টরস উইন্ড বলা হয়ে থাকে। ওকে। আচ্ছা, উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডল তাপ বিকিরণ করে। তো সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে আসে সেটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটা কিন্তু এরকম সরল রেখাতে আসে না। সূর্য থেকে যে আলোটা আসে, ধরো এটা সূর্য, ঠিক আছে, এখান থেকে যে আলোটা আসে এরকম সরল রেখাতে না এসে তরঙ্গ আকারে আসে। আর এটা ধরো ভূপৃষ্ঠ পৃথিবী, এখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেই তরঙ্গ কিছুটা মহাশূন্যে ফিরে যায়। এই যে মহাশূন্যে ফিরে গেল, এটা কিন্তু এখান থেকে এটা দেখো এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল, এখান থেকে এটা তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে গেল। তাই তরঙ্গ দৈর্ঘ্যটা কি তখন বৃদ্ধি পায় বা বেশি হয়, তখন সেটা উত্তর হবে দীর্ঘ তরঙ্গ। তাহলে সূর্য থেকে যখন আলো আসে সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে, আর যখন ফিরে যায় তখন সেটা কি হবে না? দীর্ঘ তরঙ্গ রূপে কিন্তু ফিরে যায়। তাহলে এটা কি উত্তর হবে? দীর্ঘ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। ক্লিয়ার? আশা করি বুঝেছ। মরা কাঁঠাল হয় ড্যাশ তিথিতে, মনে রাখবে কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে কিন্তু এই মরা কাঁঠালটা হয়ে থাকে। ওকে। 5 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বর্জ্যকে কি বলা হয়? বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ঠিক আছে, ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য। ঠিক আছে, বলা হয় কাকে না? শিল্পজাত মানে বৈদ্যুতিক বর্জ্যটাকে বলা হয় ই বর্জ্য। ঠিক আছে, বা এটাকে আমরা রস্যই দিয়েও লিখতে পারি, ই বর্জ্য মানে ইলেকট্রনিক বর্জ্য পদার্থ। ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মনে রাখবে ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম। তোমাদের টেক্সট বইগুলোতে, ক্লাস 10-এর টেক্সট বইগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গকেই বলা হয়েছে ধান উৎপাদনে বর্তমানে প্রথম। ওকে। যদিও কারেন্ট ডেটা হিসাবে এগুলো চেঞ্জ হয়, কোনো কোনো বছর তেলেঙ্গানা, কোনো কোনো বছর উত্তরপ্রদেশ, কিন্তু অনেক দিন ধরে পশ্চিমবঙ্গ কিন্তু ধান উৎপাদনে প্রথম হিসাবে আছে। আচ্ছা, 2.7 নম্বর লাস্ট, উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা? মনে রাখবে ভারতবর্ষে উপগ্রহ চিত্র সংস্থা যে প্রস্তুত করে তার নাম হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা কত সালে তৈরি হয়? 1969, অর্থাৎ 1969 সালে কিন্তু এই ইসরো সংস্থাটা তৈরি হয়। মহাকাশ গবেষণা কেন্দ্র ভারতের। আর এর সদর দপ্তর কোথায় আছে না? এই সদর দপ্তর আছে হচ্ছে বেঙ্গালুরুতে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে হচ্ছে ইসরোর সদর দপ্তর অবস্থিত। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের কি শূন্যস্থান পূরণ। এরপরে আছে দেখো, এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। বাক্যে বলেনি কিন্তু, শব্দে। মেন যেটা শব্দ সেই শব্দটা লিখলে এখানে হয়ে যায়। বলছে বিশ্বের বৃহত্তম আর গভীরতম শার্ক কোনটা? শার্ক কি? শার্ক হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, ঠিক আছে, হাতল যুক্ত ডেক চেয়ারের মতো একটা ভূমিরূপ, সেটাকে বলা হয় শার্ক বা করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কোনটা? ওয়ালকট। ঠিক আছে, ওয়ালকট, ও উর্দুস্তয়াকার ল, ক আর ট। ঠিক আছে, তাহলে বিশ্বের বৃহত্তম প্লাস গভীরতম শার্ক কোনটা? ওয়ালকট শার্ক। কোন থাকবে? উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত?
মানে আমরা কি জানি, ট্রপোস্ফিয়ারে যত উপর দিকে যাব উষ্ণতা আস্তে আস্তে কী হয়, কমতে থাকে। প্রতি 1 কিলোমিটার যদি উপর দিকে উঠি তাহলে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে। এটাকে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক বিধি বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। তাহলে এটার মান কত, প্রতি 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সি করে কিন্তু উষ্ণতাটা কমে যায়। ওকে, তাহলে 1 কিলোমিটার যদি উপর দিকে যাই তাহলে 6.4 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকবে। ক্লিয়ার? 3 নম্বর, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে যদি জমা হয় তাকে কি বলা হয়? তাহলে বাতাসে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলো, সেই জলকণাগুলো যদি ঘাস পাতা তার বিন্দুর উপরে পড়ে জলকণা রূপে, সেটাকে বলা হয় শিশির বলা হয়, তাই না? তা এটা কি উত্তর হবে না, এটা কিন্তু উত্তর হবে শিশির। এটা হবে শিশির, হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা খুব তাড়াতাড়ি তোমাদের দশম শ্রেণীর 2026 সালের জিওগ্রাফির উপর আমি সাজেশন নিয়ে আসব, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে, সেখানে সমস্ত বড় প্রশ্ন আমি একদম দাগ নম্বর অনুসারে সাজেশনটা দিব। আশা করছি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং এর সাথে সাথে আমি বলে দিচ্ছি টেস্ট পেপারের বেশ কয়েকটি কোশ্চেন সেট আমি অ্যানালাইসিস করব এবিটিএ টেস্ট পেপারের। আর তার সাথে সাথে বিগত তোমাদের হচ্ছে 24 সাল, তারপর 23 সাল, 20 সাল, 21 সাল, এই যে সালগুলোতে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তারও শর্ট প্রশ্নের অ্যানালাইসিস আমি খুব তাড়াতাড়ি ভিডিওতে নিয়ে আসব। আচ্ছা এরপর আছে দেখো, বলছে একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ। তাহলে কঠিন সংক্রামক বর্জ্য পদার্থ অনেক আছে, তার মধ্যে হবে ইনজেকশনের সিরিঞ্জ। ওকে, সিরিঞ্জ হবে হাসপাতালের সিরিঞ্জ, ঠিক আছে? সেটা কি হবে, একটা কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ। ওকে, আচ্ছা হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? হারভেস্টিং মানে হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং, মানে বৃষ্টির জলকে ছাদের মধ্যে সংগ্রহ করে সেটাকে কোনো বড় জলাশয়ে গিয়ে সংরক্ষণ করে রাখা, বা বাড়ির নিচে বড় বড় কূপ খনন করে সেখানে সংরক্ষণ করে রাখা, এবং সেটাকেই পরবর্তীকালে কৃষিকাজে ব্যবহার করা বা দৈনন্দিন প্রয়োজনে সেটাকে ব্যবহার করা গৃহস্থালির কাজে। তো সেটা বলে হারভেস্টিং, মানে রেন ওয়াটার হারভেস্টিং। এটা প্রথম শুরু হয় কিন্তু তামিলনাড়ু রাজ্যে। ওকে, তামিলনাড়ু রাজ্যে কিন্তু এটা প্রথম শুরু হয়। আচ্ছা এরপর আছে দেখো, যে শস্য জুন জুলাই মাসে বপন করা হয় এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয়। তোমরা দেখবে যারা উত্তরবঙ্গে আছো তার মধ্যে এখন দেখবে জমিতে ধান আছে, সেই ধানটা কিন্তু কাটা শুরু হয়েছে বা হবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো এই যে শস্যটা চাষ হলো এটা কি খারিফ চাষ বলি, বর্ষাকালে চাষ হলো, তাই কিনা বর্ষাকালে উৎপাদন হলো, তো এটাকে বলা হয় খারিফ শস্য বা খারিফ চাষ। এখানে কি বলেছে, কি শস্য বলে? তাহলে উত্তর কী হবে, খারিফ শস্য বলা হয়। তার মানে যে শস্য বর্ষাকালে সম্পূর্ণ বৃষ্টি জলের উপর নির্ভর করে চাষ করা হয় তাকে কিন্তু বলা হয় খারিফ চাষ। আর খারিফ চাষের ফলে উৎপাদিত শস্য বা ফসলকে বলা হয় খারিফ শস্য, যেমন ধান, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে ভুট্টা, ঠিক আছে? তারপর কার্পাস, এগুলো সব খারিফ শস্যের উদাহরণ। সয়াবিনও কিন্তু খারিফ শস্যের উদাহরণ। আচ্ছা, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলোকে কি বলা হয়? না এটা কিন্তু হবে উত্তর তাল বলা হয়। এটাকে কি বলা হয়? তাল বলা হয়। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য মনে রাখবে প্লাঙ্কটন। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি বলতো? প্লাঙ্কটন। ওকে, আচ্ছা বাম দিকের সাথে ডান দিকটা দেখো মিলাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। বাম দিক ডান দিক কি আছে দেখে নাও। এই বাম দিক ডান দিকে কিন্তু 4 নম্বর থাকে, একদম 4-এ 4 পাওয়া যায়, প্রত্যেকই স্টুডেন্টই 4-এ 4 পায়। দেখো বারখান, ঠিক আছে? বারখান কি জানি আমরা, যে অর্ধচন্দ্রাকৃতি বালিয়া রেখেই বলা হয় বারখান, তাই না? তো এই বারখানের সাথে কি মিলবে? তার বারখান হচ্ছে বায়ুর একটা সঞ্চয় কাজের ফলে ভূমিরূপ, ঠিক আছে? আচ্ছা এরপর বলছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে লেখো। তার মানে তোমরা যখন এটা লিখবে এদিকে থাকবে বারখান 2.4.1 আর এদিকে 2 নম্বর দিয়ে লিখবে বায়ুর সঞ্চয় কাজ। আচ্ছা ক্রান্তীয় ঘূর্ণবাতের সাথে যুক্ত থাকবে মনে রাখবে ইয়াস। ইয়াস একটা ঘূর্ণিঝড় হয়েছিল যেটা 2021 সালে হয়েছিল, বঙ্গোপসাগরে হয়েছিল, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইয়াস ঘূর্ণিঝড় 2021। ওকে, আচ্ছা কেন্দ্রীয় কৃষি গবেষণাগার কোথায় আছে? দিল্লির পুসাতে আছে। আর সিটি অফ জয় কলকাতা, আনন্দের শহর কাকে বলা হয়? কলকাতা। ওকে, তো এইগুলো হচ্ছে প্রশ্ন। তাহলে এই গেল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের প্রথম সেট জিওগ্রাফি কোশ্চেনের এমসিকিউ এবং অন্যান্য শর্ট প্রশ্ন, শুধুমাত্র যেগুলো 1 মার্কের ছিল সেগুলো নিয়ে আমি ডিটেলসে অ্যানালাইসিস করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, এবং এরপরেও ক্লাস 10-এর কোন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন বা কোনো টপিক বা কোনো ইউনিট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি সেটার উপর তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবার পরীক্ষা ভালো হোক এটাই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।